শৈলীর মস্তিষ্ক কাজ করছে না। নিজেকে এক ঘোরের মাঝে মনে হচ্ছে ওর। কোথা থেকে যেন একটা ঘ্রাণ আসছে, সুঘ্রাণ। খুব কাছ থেকে আসছে মনে হচ্ছে। আশপাশে তিমিরে ডোবা পরিবেশে এমন সুঘ্রাণ ওকে সেই ঘোরে ফেলে দিচ্ছে। শৈলী সরতে চাচ্ছে না, উঠতে চাচ্ছে না। চোখ মুদে পড়ে থাকতে ইচ্ছে করছে ঠিক এভাবে। ঠান্ডা বাতাসে চারিপাশ নিস্তব্ধ। এতটা চুপচাপ কেন সব? তবে এই নীরবতা মন ছুঁয়ে দিচ্ছে শৈলীর। আচ্ছা, ও কি করছে? কোথায় আছে? আচমকা পরিবেশটা আলোকিত হয়ে ওঠে। চকিতে চোখ খোলে শৈলী। নিজের কপলে কোনো শক্ত কিছুর স্পর্শ পেয়ে চমকায়। আস্তে করে মাথা সরিয়ে বোঝ নেয় নিজের আশপাশের। ছাদে ও নিজের ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল কিছুক্ষণ আগে, তারপর ধক করে ওঠে শৈলীর বুক। আসলেই কি তাই ঘটেছে যা ও মনে করছে? নিজের সন্দেহ প্রমাণিত করতে অতি ধীর গতিতে মাথা ওপরে ওঠায়। প্রথমে মেহরানের শক্ত চোয়াল ও তারপরে সেই সুদর্শন কিন্তু গম্ভীর মুখশ্রী চোখের সীমানায় ধরা পড়তেই শৈলী দ্রুত বেগে ছিটকে দূরে সরে যায়। মেহরানের বাহুবন্ধনে আগেই ঢিল ছিল, তাই সরে যেতে কোনো বাধা আসেনি। শৈলী পুরোই দিশেহারা। কি করবে, কি বলবে, কিছুই মাথায় ঠাউর করতে পারছে না। মেহরানের সারের বুকে ও সর্বনাশ। সর্বাঙ্গ কাঁপতে থাকা শৈলীর দিকে মেহরান উদ্বিগ্নতা নিয়ে আগায়। মেয়েটা নিশ্চিত লজ্জা পেয়েছে ভীষণ। পাওয়ারই কথা, মেহরান নিজেই হতভম্ব হয়ে বসে আছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে। আসলে শৈলী পড়ে গেলে ভীষণ ব্যথা পেত ভেবেই ও হাত বাড়িয়েছিল, কিন্তু ঘটনা যে এরকম অপ্রস্তুত এক মোড়ে পৌঁছে যাবে তা ও বুঝতে পারেনি। মেয়েটাকে হয়তো বেশি জোরে টেনে ফেলেছিল, তাই তো ওর বুকে আছড়ে পড়ল। সব দোষী ওর। এটা বোঝাতেই মেহরান যখন আরেকটু আগায়, শৈলী হুট করে ঘাবড়ে দুপা পেছনে যায়। এতে ও ছাদের ছাউনির বাইরে চলে যেতে নেয়। বৃষ্টির ফোঁটা ওর মাথায় পড়বে ভেবে ওকে আবার টানতে মেহরান হাত বাড়ায়, অমনি এক আজব কথা বলে বসে শৈলী। প্লিজ আমাকে ছুবেন না। ঝটকা দিয়ে থমকে যায় মেহরান। কারেন্টের শক খেল মনে হয় ওর পুরো দেহ। মেয়েটা কি বলল? ও ছুঁয়ে দিচ্ছে? মানে কি? মেহরানের যদি মনে হয় ওর দেহ কারেন্ট শক খেয়েছে, সেখানে শৈলীর তো মনে হচ্ছিল রীতিমতো আকাশ থেকে বিদ্যুতের বাজ পড়ল ওর শরীরে। এটা কি বলে ফেলল ও? মুখ ফসকে একই উদ্ভট কথা বের হল ওর। মেহরান সোজা হয়ে দাঁড়ায়। অপমানে আর রাগে কপালের শিরা দপ দপ করছে ওর। শৈলীকে আচ্ছা মতন একটা কথা শোনাতে যায়, কিন্তু তার আগেই পেছনে ওর রুম থেকে ভেসে এলো মাহিরার চিৎকার। উফ! হতচ্ছাড়া, কারেন্টের এখনই যাওয়ার ছিল। জেনারেটরের লাইনে মোবাইল চার্জ দিব কিভাবে? মাহিরার চিৎকারে শৈলী কেঁপে উঠে, যেন ঘোর কেটে বাস্তবে বের হয়। অমনি বুঝতে পারে ও দৌড়ে ছাদ থেকে বের হয়ে এসেছে। শৈলীর এহেন কাণ্ডে মেহরানও অপ্রস্তুত হয়ে যায়। শৈলীর দৌড়ে যাওয়া দেখেই ও পেছনে থেকে উদ্যত হয় ডাকার জন্য। ঠিক তখনই মাহিরা এসে দাঁড়ায় ভাইয়ের পাশে। উফ! পারলাম না চার্জ দিতে ভাইয়া। আরে, শৈলী কই? চলে গেছে নাকি? মেহরানের চাহনি এখনো দরজার পানে। হু! হঠাৎ চলে গেল যে? কেন? আমি কি জানি কেন চলে গেল? আমি তোর বান্ধবীর সব খবর রাখি নাকি? ভাইয়ের ঝাঝালো উত্তরে মাহিরা চুপ বনে যায়। সাথে কিঞ্চিত অবাকও হয়। ভাইয়া হঠাৎ এভাবে রেগে গেলেন কেন? শৈলী আবার উল্টাপাল্টা কিছু বলেছে নাকি? পরক্ষণেই আবার চিন্তাটা বাতিল করল মন থেকে। শৈলী আর কি উল্টাপাল্টা বলবে?
ও কি অবুঝ বাচ্চা নাকি? আর মেজো ভাইয়া তো এমনিতেই বদরাগী। এরকম কথা ওনার মুখ থেকে আসাটা স্বাভাবিক। মাহিরা নিজের ভাবনাতে তুষ্ট হয়ে হেসে দিল। এসেছিল বান্ধবীর সাথে বৃষ্টি উপভোগ করতে, সেই বান্ধবী আর বৃষ্টি দুটোই গায়েব। তো ওর আর এখানে থেকে কি লাভ? ভাইকে বিদায় জানিয়ে ততক্ষণাৎই বের হয়ে আসলো ও। তবে ভাই যে ওর বিদায়ের উত্তরটাও দিল না, এটাতে আবার অবাক হওয়ায় আক্রান্ত হয় মাহিরা। মিহরান বোনের বিদায়ের কিভাবে উত্তর দিবে? ওর মন ও মনোযোগ বোনের পাশে থাকলে সে না। ও তো চরম বিরক্তিতে ডুবে আছে শৈলীর কাজে। কিভাবে মেয়েটাকে ও একথা বলল? আর এভাবে কেউ দৌড় দেয়? বাচ্চা নাকি? সাথে সাথেই অভিমান ও ক্ষোভ মিহরানের মস্তিষ্কে জেকে বসল। কেন, কোনো অধিকারে এই অভিমান হানা দিল ও জানে না, তবে অভিমান হয়েছে শৈলীর ওপর। গভীর অভিমান। এদিকে শৈলী যে এক দৌড়ে নিচে নামল, সেই দৌড় থামল ওর রুমে এসে। প্রবল হাঁপানি নিয়ে খাটে বসল ও। বিব্রতকর লজ্জায় মাথা আর উঠছে না। এই মুহূর্তে শৈলীকে দেখলে আর ওপরের ঘটে যাওয়া ঘটনা শুনলে সবাই মনে করবে শৈলী মিহরানের বুকে আছড়ে পড়া নিয়ে লজ্জায় নুয়ে যাচ্ছে। টিভি সিরিয়ালের নায়িকাদের মতন ন্যাকামো করছে। কিন্তু আসল কথা হল, বুকে পড়ে যাওয়া নিয়ে শৈলী লজ্জিত না। তাল সামলাতে গিয়ে এমনটা হওয়া অস্বাভাবিক কিছুই না। বডি রিফ্লেক্স মাত্র। শৈলী তো লজ্জিত এই কাণ্ডের আগের ও পরের ঘটনা নিয়ে। মিহরানের ওপর যে আজ একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে শৈলী রীতিমতো ক্রাশ খেয়েছে তা ওর বুঝতে বাকি নেই। একদম নির্লজ্জের মতন হাঁ করে তাকিয়ে মিহরানের চশমা পরিহিত সুদর্শন চেহারাটাকে শুধু গিলে খেয়েছে ও। এরকম একটা অস্বস্তিকর কাজ কেমনে হলো শৈলীর দ্বারা, এটাতেই ও ভীষণ ভীষণ লজ্জিত। এই সব বেসামাল ভাবনাগুলোর জন্যই তো পড়তে গেল ও। আর বিষয়টা যদি এখানেই শেষ হতো তাহলেও তো মানা যেত। মিহরানের বুকে পড়ে যাওয়ার পর কি করল শৈলী? একবারেই দিক বিদিক ভুলে গেল। মিহরানের দেহের ঘ্রাণে এমনই এক ঘোরে জোরালো যে আশপাশ সব মস্তিষ্ক থেকে বিদায় নিল। ছি ছি ছি। কি একটা অবস্থা! ছি! আর তারপর? মিহরান হয়তো ওকে কিছু বলতেই আসছিল, কিন্তু শৈলী কি করল? পুরো ঘটনার দোষ এক প্রকার ওনার ওপরেই চাপাল। শৈলী এতদিনে বুঝে গেছে এই মানুষটা কতটা আত্মসম্মানী একজন ব্যক্তি। তাকে এভাবে বলাতে, তা শুধু একটা ছোট লাইনই হোক না কেন, তাকে এভাবে বলাতে উনার ভীষণ মাইন্ড করার কথা। হঠাৎ শৈলীর মনে হল ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বেডসাইড টেবিলে রাখা পানির গ্লাস উঠিয়ে সরাসরি পানি গলায় চালান করল। যখনই একটু দম নিতে পারল তখনই খাটে রাখা ফোনটার কাঁপুনিতে ফিরে তাকাতে হল ওকে। মাহিরার কল দেখে চমকে গেল। হায় হায়, এই সবের মাঝে আমি মাহিরাকে ভুলেই গিয়েছি। ওকে ছাড়াই তো চলে আসলাম। ধুর, সব দিকেই ভুল হচ্ছে আজ। দ্রুত হাতে বান্ধবীর কলটা রিসিভ করল শৈলী। অমনি কান ফাটানো চিৎকারে আক্রমণিত হল। ফোনটা একটু কান থেকে সরিয়ে চোখ খিচে বন্ধ করল এক পলক। তারপর আবার কানে নিল। দোস্ত, দোস্ত শ্রী রে। কিসের সরি? আমাকে এভাবে রেখে দৌড় মারলি কেন? এরকম মীর জাফরগিরির কি মানে হয়? আসলে আসলে কি? আসলে আম্মু ডেকেছিল দরকারে, তাই আর কি। ওপাশ থেকে এবার কণ্ঠ নরম হল। ও আচ্ছা আচ্ছা, বাদ দে। শোন, কালকে রেডি থাকিস কিন্তু, 9টায় বের হব। শৈলী ব্যতিব্যস্ত হয়ে ওঠে। কালকে মিহরানের সাথে এক গাড়িতে ওঠা অসম্ভব। দোস্ত তোরা চলে যাইস।
আমি একটু পরে আসব কালকে, আমার জন্য ওয়ে। একদম না শৈলী। ভাইয়ার কড়া নির্দেশ তোকে একা না ছাড়তে। আর তার ওপর আজ রিক যা করল, এরপর তো আমি নিজেই তোকে একা ছাড়ার সাহস পাব না। কিন্তু মাহি, আমার একটা কাজ আছে। কি কাজ? কি কাজ? ওই আম্মু দিয়েছেন একটু। কোনো সমস্যা নেই, আন্টির এই একটু কাজটা আমরা দুজন মিলে করে ফেলব। এখন হলো তো? নাকি আরও কোনো সমস্যা? বরাবরের মতনই শান্ত শৈলী, চঞ্চল মাহিরা কাছে হার মানল। ওদের সাথে যাবে জানিয়ে ফোনটা রেখে দিল। মালিহা নিজের ঘর থেকেই বৃষ্টি বিলাসে মগ্ন যখন আফিয়া বেগম দরজায় নক করলেন। মালিহা, আম্মু আসো। আফিয়া বেগম রুমে ঢুকতেই মায়ের কাছে এসে পৌঁছায় মালিহা। আফিয়া মুচকি হাসেন। থিসিসের চক্করে মেয়েটা বেশ ব্যস্ত থাকে ইদানিং। ঘরেই দেখা যায় না ওকে। তার ওপর ভার্সিটিটা দূরে হওয়ায় আরও কষ্ট বেড়েছে। মিহরান, মেহরাব আর মাহিরা যেরকম এক ভার্সিটি থেকেই পাশ করা, কিন্তু মালিহা সেটায় ভর্তি হয়নি। ওর পছন্দের ভার্সিটি চুজ করেছে। আফিয়া মেয়েকে নিয়ে খাটে বসেন। চুলে হাত দিয়ে কপট রাগ প্রকাশ করেন। চুলের কি হালত হয়েছে তোর? জট বেঁধে গেছে কেমন দেখ। একটুও তেল দিস না। মায়ের রাগের পেছনের যত্নটাকে উপলব্ধি করতে পেরে এক প্রকার গলে পড়ল মালিহা। গদগদ সুরে বলল, সময় পাই না তো আম্মু। আফিয়ার ভীষণ মায়া হয়। তেল নিয়ে আয়, আমি দিয়ে দিচ্ছি। আফিয়ার বলতে দেরি, মালিহার তেল নিয়ে মাটিতে বসতে সময় লাগল না। এত বড় মেয়ের এরকম বাচ্চামো দেখে আফিয়া জোরেই হেসে ফেললেন। সেই হাসি সংক্রমিত হল মালিহার মাঝেও। দুই মা মেয়ে কিছুক্ষণ এভাবেই এদিক ওদিকের গল্পে মশগুল রইলেন। এক পর্যায়ে আফিয়া বেগম সেই প্রসঙ্গে কথা তুললেন যেটার কারণে আজ বিশেষভাবে তার বড় মেয়ের রুমে আসা। একটু সময় নিয়ে নিজের ভেতর কথা গোছান তিনি। তারপর মুখ খোলেন। হ্যাঁ রে মা, তোকে একটা প্রশ্ন করি? মালিহার তখন চোখজোড়া বন্ধ, চুলে মায়ের হাতের ম্যাসাজের মজা নিচ্ছে। আমাকে প্রশ্ন করতে তোমার পারমিশন নিতে হবে কেন আম্মু? বলে ফেল। না মানে? আচ্ছা শোন, ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলবো না। সোজা জিজ্ঞেস করছি, তোর জীবনে কি কেউ আছে? ধপ করে মালিহার চোখ খুলে যায়। শক্ত হয়ে আসে ওর পুরো শরীর। মেয়েকে চুপ থাকতে দেখে আফিয়া বেগম আবার নরম সুরে জিজ্ঞেস করলেন, কি রে মালিহা, উত্তর দিচ্ছিস না যে? আছে নাকি কেউ? এবার মালিহা ধরফরিয়ে ওঠে। কি? নন্না আম্মু। কে থাকবে? কেউ নেই। আফিয়া বেগম প্রসন্ন হলেন। মনে মনে হাফ ছাড়লেন। আসলে মেয়ের জন্য একটা ভালো প্রস্তাব এসেছে। ছেলে ডাক্তার, ওদেরই এলাকার। আফিয়ার ছেলেটাকে পছন্দ হয়েছে। তবে তিনি এই বিষয়ে এখনও কারো সাথে আলাপ করেননি। কারণ আগে তিনি মালিহার মনের খবর জানতে চান। ওর পছন্দের কেউ থাকলে তো আবার সেটাকেই আগে প্রাধান্য দিতে হবে। আফিয়া আবার মেয়ের দিকে মনোযোগ দিল না। আচ্ছা, ভালো কথা এটা। তাহলে আমার জন্য বিষয়টা সহজ হয়ে গেল। মালিহার শরীরে তখনও ঢিল পড়েনি। আম্মু, তুমি হঠাৎ এসব কি নিয়ে কথা শুরু করলা? আরে, কি নিয়ে কথা শুরু করলাম মানে? মেয়ে আমার বড় হয়েছে, বিয়ের উপযোগী হয়েছে, এখন এসব নিয়ে কথা বলবো না তো কখন বলবো? আম্মু, আমি এখন বিয়ে করব না। আমাকে কি তোমাদের কাছে বোঝা লাগে যে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ? আফিয়া হাসেন। মনে পড়ে আজ থেকে ৩৬ বছর আগের কথা, যখন তিনিও তার বাবা মায়ের কাছে এরকমই কিছু বলেছিলেন।
তাই আজ নিজে সেই মোড়ে এসে পরম মমতায় মেয়ের কাঁধ জড়ালেন। এই সব কথা বলে কেউ আজ পর্যন্ত পার পায়নি মা। আমিও বলেছিলাম, আমার মাকে ধরে কেঁদেছিলামও। কোনো কাজ হলো? সেই তো তোদের আব্বুর সংসারে এলাম। এক দুইটা না, পাঁচটা দুষ্টু বাচ্চার মা হলাম, তাই না? শেষের কথায় মা মেয়ে দুজনই হেসে দেয়। তবে পরক্ষণেই আবার মালিহা গম্ভীর রূপে ফেরে। আম্মু, সত্যি বলছি এখনই এই বিয়ে শাদী নিয়ে আমি চিন্তা করতে চাই না। আমার কত স্বপ্ন আছে। এখনও থিসিস শেষ করতে সময় লাগবে, গ্র্যাজুয়েট করব, তারপর পোস্ট গ্র্যাজুয়েট করব, চাকরিতে ঢুকব, নিজের পায়ে দাঁড়াব, আরও কত কি। আফিয়া মেয়েকে মাঝপথে থামান। এগুলো একটাও করতে কি তোকে নিষেধ করা হচ্ছে নাকি? আর এখনকার শ্বশুরবাড়ির লোকজনও মডার্ন চিন্তাভাবনা করেন। বউকে বাসায় বন্দি রাখার মনও অনেক জায়গা থেকেই উঠে গেছে এখন। আর তোর বিয়ের কথা বললেই কি হয়ে গেল নাকি? তোর কোনো পছন্দ যেহেতু নেই, তাই আমাদের তো খুঁজতে হবে, সেটাতে সময় লাগবে না? আমরা যেচে বুঝে সব গুছিয়ে আনতে আনতে তোর থিসিসের কাজ শেষ হয়ে যাবে। সো এটা নিয়ে এখনই এত প্রেশার নিস না। আমি তো শুধু তোর মতামত জানতে আসলাম। ততক্ষণে মালিহার চুলে সুন্দর একটা বেনি গেঁথে দিয়েছেন আফিয়া। এবার মেয়ের মলিন মুখখানা সামনে টানলেন, কপালে চুমু দিয়ে বললেন, টেনশন করিস না এটা নিয়ে। যা হবে, যখন হবে ভালোর জন্য হবে। এখন এসব চিন্তা বাদ দে। তাড়াতাড়ি নিচে আয়। মিহরান এখনই চলে আসবে ডিনার করতে। মালিহা মায়ের দিকে মায়া নিয়ে তাকায়। তুমি যাও মা, আমি আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু, আবার ডাকতে না লাগে। না না, তুমি যাও। আসছি আমি। আফিয়া রুম থেকে বের হতেই মালিহা আস্তে করে দরজা আটকে দেয়। ভেতর থেকে লক করে দৌড়ে যায় নিজের ফোনের কাছে। কল করে এক নির্দিষ্ট নাম্বারে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে শোনা যায় সেই কাঙ্ক্ষিত সুর, হ্যালো জান। মালিহা থমকায়। এই নামে ওকে এই ব্যক্তিটা ডাকলেই ও বারংবার থমকায়। এত সুরেলা লাগে বুঝি এই শব্দ? রায়হান, তুমি কোথায় আছো? ব্যস্ত? একটু বাইরে যান। তবে ব্যস্ত না, তোমার জন্য আমি সব সময় ফ্রি। মালিহার ঠোঁটে তুষ্টির হাসি ফোটে। তোমার সাথে জরুরি কিছু কথা ছিল আমার। বলো না। শুনছি তো। মালিহা এক পলক থামে, নিজেকে একটু গুছিয়ে নেয়। রায়হান, আমার আম্মু আমার বিয়ের ব্যাপারে কথা উঠিয়েছেন আজকে। কি বলো? তাই নাকি? হ্যাঁ। আমাকে জিজ্ঞেস করছিলেন কাউকে পছন্দ করি কি না। তো তুমি কি বললা? মালিহা এবার একটু চুপ হয়। সময় নিয়ে উত্তর দেয়, আমি মানা করে দিয়েছি। বলেছি কোনো পছন্দ নেই। তুমিই তো এটা আমাকে বলতে বলেছিলে। ওপাশ থেকে মালিহা সুরেলা হাসি শুনতে পায়। হ্যাঁ জান, তুমি একদম ঠিক কাজ করেছ। আসলে আব্বু দেশে নেই তো এখন, তাই আমাদের কথা বাসায় জানাতে পারছি না। আমি জানানোর পর তুমি জানিও কেমন? আঙ্কেল কবে ফিরবেন রায়হান? এই তো আর কিছুদিনের মাঝেই ফিরে আসবে। আচ্ছা। আঙ্কেল আসলেই প্লিজ আমাদের কথাটা বইল। কারণ আম্মু একবার যেহেতু এই নিয়ে কথা তুলেছেন, তার মানে বাসায় এটার আলোচনা এখন চলতেই থাকবে। তার ওপর মেজ ভাইয়াও দেশে। মালিহা জান আমার, তুমি হাইপার হয়ে যাচ্ছ কেন? সব হবে, সব হবে, তুমি এত টেনশন করো না, ঠিক আছে? এখন শোন, আমি একটু বাইরে আছি তো। বাসায় যেয়ে তোমার সাথে রাতে গল্প করব। এখন রাখি। মালিহা আসলেই বেশ উত্তেজিত হয়ে পড়েছিল, তাই এখন শান্ত হয়ে হাসল।
আচ্ছা রাখো, বাই। বাই যান। আগের রাতের বৃষ্টির রেশ সকালেও রয়ে গেল। অন্যান্য দিনের মতন সকালটা রোদ ছড়ালো না। বাদলা আবহাওয়া তার সাথে বয়ে নিয়ে আসলো শীত শীত পরিবেশ। শৈলীর রাতে ভালো ঘুম হয়নি। কেমন একটা উদ্ভ্রান্তির মাঝে যেন ছিল ও। খালি খাটের এপাশ আর ওপাশ ফিরেছে। ফোলা ফোলা চোখ নিয়ে নিজেকে বিছানা থেকে টেনে উঠালো ও। ফ্রেশ হয়ে এসে হালকা নীল আর হালকা বেগুনির মিশ্রণের জর্জেটের একটা ফ্লোর টাচ গাউন পরে নিল। আয়নার সামনে যেয়ে নিজের চোখের দিশা দেখে ওর দিশাহারা হওয়ার অবস্থা। জলদি জলদি মেকআপ কিটটা বের করল নিজের, মনে মনে ধন্যবাদ জানালো নিজেকে মেকআপ করার পদ্ধতি জানার জন্য। কিছুক্ষণ পরে আয়নায় আরেকবার সব পর্যবেক্ষণ করে রুম থেকে বের হলো শৈলী। মাহিরা আগেই বাসায় এসেছে, ওকে নিয়েই বের হয়ে পড়ল। মাকে বলল ব্রেকফাস্ট ভার্সিটিতে করে নিবে। দরজার বাইরে মিহরান আর মেহরাব দুজনকেই একসাথে চোখে পড়ল। একে অপরের সাথে গল্প করছে। বোঝাই যাচ্ছে লিফটের অপেক্ষায় রয়েছে। শৈলী মিহরানকে দেখতে পেয়েই এক অজানা আড়ষ্টতায় জড়িয়ে পড়ল। মাহিরার পেছনে চুপটি করে দাঁড়িয়ে রইল ও। মাহিরা তো এসেই ভাইদের সাথে গল্প জুড়ে দিয়েছে, তবে শৈলী চুপ রইল। আর চোখে একবার খেয়াল করল ৩০ বসন্ত পার করা সুন্দর মুখটার পানে। কিন্তু চোখ তুলতেই অমনি আটকা পড়ল হিম আক্ষি যুগলে। মিহরান যে ওর দিকেই তাকিয়েছিল এতক্ষণ এটা শৈলী প্রথমে বুঝতেই পারেনি। পারবে কিভাবে? দরজা দিয়ে বের হতেই মিহরান সামনে আছে বুঝতে পেরে সেই যে মাথাটা নুয়েই বুকের সাথে মেশালো, তা উঠেছে এই মাত্র। দুজনের দৃষ্টি কয়েক মিলি সেকেন্ডের জন্য জোড়া লেগেছিল মাত্র। তারপরই মিহরান নিজেকে সরিয়ে ফেলে। শৈলী তো রীতিমতো ঢোক গিলল। ও নিশ্চিত স্যারের চোখে রাগ দেখেছে, ভীষণ পরিমাণের রাগ। শৈলীর চোখ বড় হয়ে যায়। যেন সত্যটা হুট করেই মাথায় বাড়ি দিয়ে ঢোকে ওর। কালকের ঘটনাগুলো প্রজেক্টরে দেখা সিনের মতন একটার পর একটা সামনে আসতে থাকে। শৈলীর মাথা ঘুরোনো শুরু হয় তাতে। বুঝতে একটু সময় লাগে না মিহরান স্যার গতকালের কাণ্ডে ওর ওপর ক্ষেপে আছেন। ভীষণ ক্ষেপে। তাই তো এই হিমশীতল দৃষ্টিযুগল। ইস! গতকাল রাতেই এই দুচোখের মোহে পড়ে ক্রাশ নামক মেশিনে নিজেকে পিষে ফেলতে নিয়েছিল শৈলী। আর আজ সেই চোখের দিকে তাকানো পর্যন্ত যাচ্ছে না। কি একটা অবস্থা! ততক্ষণে লিফট চলে এসেছে। দরজা খুলতেই মিহরান প্রথমে উঠে ভেতরের এক কোণায় দাঁড়িয়ে মোবাইলে মনোনিবেশ করল নিজেকে। এদিকে মিহরান ও শৈলী ছাড়াও যে বাকি দুজন ওদের সাথে আছে, তারাও আঁচ করতে পারছে আবহাওয়ার উত্তাপ। মাহিরা ও মেহরাব একটু পরপরই একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় প্রশ্ন করছে। মাহিরা, ভাইয়ার কি হয়েছে রে? মেহরাব, আমি কি জানি? মাহিরা, আরে তুইই তো এতক্ষণ ভাইয়ার সাথে ছিলি। জানবি না কেন? ওদের ইশারার কথোপকথনের মাঝেই গ্রাউন্ড ফ্লোরে এসে লিফট থামল। দরজা খুলে সবাই বের হতেই মিহরান সোজা গাড়ি আনতে চলে গেল। ও যেতেই ফোঁস করে উঠল মাহিরা। ভাইয়া আজকে এইভাবে রেগে আছে কেন? বাপ রে বাপ! ওনাকে দেখেই তো আমার গায়ে হিম ভরে যাচ্ছে। মেহরাবও কাঁধ ঝাঁকায়। আমিও বুঝলাম না। তোরা আসার পর দেখি আরও চুপ হয়ে গেলেন। আমরা আসার পর? হ্যাঁ। তার আগে তো আমার সাথে টুকটাক কথা বলছিলেন, কিন্তু পরে আর কিছুই। এই চুপ চুপ। ভাইয়া আসছে। গাড়িটা দৃশ্যমান হতেই তিনজন শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। ওদের সামনে আসতেই নিজেদের নির্ধারিত আসনে বসে পড়ল ওরা। একবার আর চোখে সবাইকে বসতে দেখে নিঃশব্দে গাড়ি ছোটাল মিহরান।
পুরো গাড়িতে কোনো কথা হলো না। সামনের ঝোলানো রিয়ারভিউ মিররে শৈলী একটু পরপর মিহরানের লোহের ন্যায় শক্ত মুখাননের দিকে দেখছিল। ভেতরে ওর ডামাডোল বাজছে ওনার রাগ দেখে। মেহরাবের শেষ কথায় নিজের প্রায় নিশ্চিত থাকা সন্দেহটা পুরোপুরি সত্য প্রমাণিত হল। আসলেই ওর ওপরেই স্যারের রাগ, নয়তো ও আসার পর থেকে স্যার এভাবে চুপ হয়ে যাবেন কেন? শৈলীর আশঙ্কার মাঝেই ভার্সিটির মূল ফটক দিয়ে গাড়ি ঢুকল। ওরা নেমে দাঁড়াতেই মেহরান কোনো কথা না বলে চলে গেল পার্কিং লটের দিকে। মাহিরা একবার সেদিকে চেয়ে আপনমনেই দীর্ঘশ্বাস ছাড়ল। কে বা কি কারণে যে ভাইয়া এত রেগে আছে আল্লাহই জানে। তবে এইভাবে চললে ওনার মাইগ্রেন পেইন উঠতে দেরি হবে না। বেচারা নিজের অসুস্থতা নিজেই ডেকে আনে। শৈলী চুপচাপ মাহিরার কথা শুনল পুরোটা। কথা মুখ দিয়ে বের হচ্ছে না কারণ গলায় আটকে আছে অপরাধবোধ। স্যারের শরীর যদি আমার জন্য খারাপ হয়ে যায় তাহলে? আয় হায়, না না, এটা ঠিক হবে না। মানুষটা আমাকে সব দিক থেকে বাঁচানোর চেষ্টা করেছেন, আমাকে প্রোটেকশন দিয়েছেন, এমনকি আমার জন্য রিকের সাথে বাকবিতণ্ডায়ও জড়িয়েছেন। যার প্রতি আমি এত কৃতজ্ঞ সে আমার জন্য অসুস্থ হয়ে যাবে, এটা ঠিক না। শৈলী তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় সে মিহরান স্যারের ক্যাবিনে যেয়ে নিজে দেখা করে আসবে। ক্ষমা চাবে গতকালের ব্যবহারের জন্য। বোঝাবে সে এটা কোনোভাবেও মিন করেনি, মুখ ফসকে বের হয়ে গিয়েছে মাত্র। তাছাড়া রিকের বিষয়টা নিয়েও তো ভালো করে তাকে ধন্যবাদ দেওয়া হয়নি। মালিহা আজ ভার্সিটি যাওয়ার সময় গাড়ি নেয়নি। মাঝে মাঝেই নেয় না, বাসায় বলে দেয় কোনো বান্ধবীর গাড়িতে যাচ্ছে। কিন্তু আসলে সেদিনগুলোতে ও দেখা করতে যায় রায়হানের সাথে। এই মুহূর্তে ধানমন্ডির এক কফি শপে বসা দুজন। মালিহা নিজের হাত ভরে দিয়েছে রায়হানের হাতের মাঝে, যা রায়হান মুঠি করে ধরে আছে। মেয়েটার মুখে এক অন্যরকম সুখানুভূতি খেলা করছে। মনে চলছে তীব্র প্রশান্তির ঢেউ। দুজনই চুপ থেকে শুধু সময়টাকে উপভোগ করছে। এরই মাঝে পাশ থেকে শোনা গেল ওয়েটারের সুরেলা ধ্বনি। ফুল পাওয়ারের হাসি ঠোঁটে মেখে মেয়েটি মেনু কার্ডটা সামনে এগিয়ে দিল। রায়হান সৌজন্যের হাসি দিয়ে মেনু হাতে নিল, তাকালো মালিহার দিকে। আমার জানটা কি খাবে? মমমেকটা ক্যাপাচিনো। শুধু ক্যাপাচিনো? আরও কিছু নাও সাথে? না না রায়হান, আর কিছু খাবো না। বাসা থেকে ব্রেকফাস্ট করে এসেছি, এখন পেট একদম ভরা। রায়হান কপট রাগ দেখায়। ব্রেকফাস্ট করেছ তো বাসায়, তাই বলে আমার সাথে কিছু খাবানা নাকি? এত কম খেলে বিল তো কিছুই আসবে না। এত সস্তায় ছেড়ে দিল পরে কথা হবে বয়ফ্রেন্ড কিপটা, গার্লফ্রেন্ডকে ভালো মতন ট্রিট করে না। মালিহা রায়হানের আদর মাখা অভিযোগে হেসেই খুন। তুমি এত কিউট কেন বলতো? আর আমি কবে বললাম তুমি কিপটা? বরং তুমি তো আমাকে খালি ট্রিটের ওপরেই রাখো। যখনই তোমার সাথে দেখা করতে আসি, খালি এত এত খাওয়াও তুমি। তাই তো তোমার সাথে যেদিন দেখা হয় সেদিন বাকি পুরো সময়টা আমি আর কিছুই খেতে পারি না। এভাবে খেতে থাকলে আমি একদিন বিশাল বড় একটা ফুটবলে পরিণত হব দেখো। মালিহা হাসতে হাসতে কথাগুলো বললেও রায়হানকে দেখল মুখ গম্ভীর করে রাখতে। তুমি ফুটবল হও কি বাস্কেটবল, আমি কি কখনো বলেছি যে এটা নিয়ে আমি চিন্তিত? লিসেন মালিহা, আই লাইক ইউ, নট ইউর ফিগার। তুমি যতই মোটা হও না কেন আমার কিছুই আসে যায় না। তাই এই ভয় খাওয়া বন্ধ করে দিবা বা পছন্দের খাবার খাবা না, এইটা হবে না। এবার বলো কি অর্ডার দিব তোমার জন্য? এখানের মেল্টেড লাভা ব্রাউনিটা তো তোমার খুব পছন্দ, সেটা অর্ডার দেই?
মালিহা চোখে ততক্ষণে অথই জল। যে কোনো সময় টুপ করে পড়তে পারে মুক্তার ন্যায় অশ্রুফোঁটা। ও ভেবে পায় না, এত ভালো একটা মানুষকে নিজের ভাগ্যে ও পেল কিভাবে, যে ওকে এত ভালো বুঝে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিভাবে? শুধু মালিহাই না, ওদের পাশে দাঁড়ানো 21 বছরের মেয়ে সার্ভারটারও চেহারায় ছিল আজকালকার বাহ্যিক ভালোবাসার গল্পের মাঝে এমন এক নিখাদ প্রেম উপলব্ধি করার মুগ্ধতা। নিজের কেবিনে এসে ধপ করে চেয়ারে বসে পড়ল মিহরান। শৈলীকে দেখে নিজের রাগ এতক্ষণ অনেক কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে, এখন আর পারছে না। সত্যি বলতে কালকে থেকেই মিহরানের মাথার রগ দপদপাচ্ছে। শৈলী মুখ থেকে সেই একটা লাইন বারবার ওর কানে বাজছিল, প্লিজ আমাকে ছুবেন না। আবার নড়ে উঠে মিহরান। কপালের ভাঁজ বেড়ে যায় কয়েক গুণ। কিভাবে এই কথাটা বলতে পারলেন আপনি শৈলী? আপনি কি তাহলে আমাকে এমনই মনে করেন? মিহরানের গভীর তেষ্টা পায়। টেবিলের এক পাশে রাখা গ্লাসের ওপর থেকে কোস্টারটা সরিয়ে ঢকঢক করে পানি গিলে। ঠিক তখনই দরজায় নক পড়ে। মিহরান ঘড়ি দেখে ভ্রু জোড়া কুচকায়। মিটিং তো আরও আধা ঘন্টা পরে। এখন কে এলো? তুরিন ভার্সিটিতে এসেই মালিহাকে পাগলের মতন ঘুরে ঘুরে খুঁজে বেরিয়েছে। আসলে সে একটা আজীব কাণ্ড করেছে। গতকাল শপিং করতে গিয়ে হঠাৎ একটা টাইয়ের ওপর চোখ আটকায় তুরিনের। মিহরানের সেই টাইটা পরা এক ছবি আঁকে মনের ক্যানভাসে। পরমুহূর্তেই সেই টাইটা কিনে নেয় ও। কিন্তু কেনার পরে ম্যাডামের হুঁশ আসে। কিনে তো ফেলল, এখন এটার মালিকের কাছে এটা পৌঁছাবে কিভাবে? মিহরান তো ওর সাথে কথাই বলে না, কদাচিৎ তাকায়, সেইখানে ওর কাছ থেকে উপহার নিবে। তুরিনের মাথায় চিন্তাটা আসতেই ও এটা বাদ দিয়ে দেয়। আজগুবি আইডিয়া। অনেক রাত পর্যন্ত ভেবেছে তুরিন, কিভাবে দেওয়া যায় উপহার তার পছন্দের মানবকে। শেষমেশ পুরো জগৎ ঘুরে এসে থামল তার বান্ধবীর কাছেই। আসলেই মালিহা ছাড়া আর কোনো পথ নেই ওর। সেই প্ল্যান আর বুকে অসীম আশা নিয়েই আজ তুরিন মালিহাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু মেয়েটাকে পাচ্ছে না কেন? ভার্সিটিতে আসেনি নাকি? ফোনও পিক করছে না। ভাও। আতকে উঠল তুরিন। সর্বাঙ্গে কাঁপুনি তুলে পেছনে ঘুরল। মালিহাকে হাসতে দেখে স্বস্তির এক নিঃশ্বাস বের হল। বান্ধবীর কাঁধ হালকা এক চর বসাল। কি রে, এভাবে কেউ ভয় দেখায়? হার্ট অ্যাট্যাক হতো আমার আরেকটু হলে। মালিহা হেসে কাছে এসে বান্ধবীকে পাশ থেকে জড়িয়ে ধরে। এত উইক হার্ট নিয়ে মেজ ভাইয়াকে ভালোবাসার সাহস পাস কিভাবে বান্ধবী? আমার ভাইটা একটা টর্নেডো, ওকে সামলানো কিন্তু কঠিন আছে। পারবি তো? তুরিন মালিহার কথায় চোখ সরু করে তাকায়। এখন যতই টর্নেডো থাকুক তোর ভাই, বিয়ের পরে সব পুরুষই শান্ত হয়ে যায়, কারণ তখন সে সোজা পড়ে সাইক্লোনের হাতে। মালিহা মুগ্ধ হাতে তালি মারে। বাব্বাহ বান্ধবী, কিপ আপ দ্য স্পিরিট। তুরিন হেসে মালিহার সামনে দাঁড়ায়। আচ্ছা এসব বাদ দে, আগে বল তোর ফোন তুই কোনো দুনিয়ায় রাখিস? কল করলে পাওয়া যায় না কেন? মালিহার হাসিমাখা মুখটা এইটুকু হয়ে যায়। আমতা আমতা করে বলে, আসলে আমি ব্যাগের ভেতরে ফোন তো, আওয়াজ শুনতে পারি নাই। সরি রে। তুরিন হালকা ভ্রু কুঁচকে এক পলক মালিহাকে পরখ করল। তারপর হেসে দিল। হইছে, বুঝছি। বাদ দে। তোকে যেই কারণে খুঁজছিলাম সেটা বলি। মালিহাও ভেতর নিজেকে সামলে নিল। রায়হানের ব্যাপারটা এখনো তুরিনকে বলেনি ও। রায়হানই মানা করেছে। প্রথমে মালিহা পছন্দ করেনি বিষয়টা। বলতে চেয়েছিল তুরিনকে,
ওর বান্ধবীদেরকে, সবাইকে। কিন্তু রায়হান নিজের ভালোবাসার চাদরে জড়িয়ে মালিহাকে মানিয়ে নেয়, বলে যে পারিবারিকভাবে সব ঠিক হলে একসাথে সবাইকে জানাবে দুজন। হঠাৎ মালিহাকে বর্তমানে কেউ টেনে নিয়ে আসে। মালিহা, শুনছিস? মালিহা থতমত খেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বল। তুরিনের দিকে তাকাতেই দেখে ওর হাতে একটা বাক্স। কৌতূহলবশত প্রশ্ন আসে, এটা কি রে? তুরিন আগ্রহ নিয়ে বাক্সটা খোলে। টাইটা দেখে মুগ্ধ নয়নে তাকায় মালিহা। আরে সুন্দর তো টাইটা, কিন্তু এটা তোর কাছে কেন? তুই টাই নিয়ে ঘুরছিস কেন? তুরিন অতি সাবধানে বাক্সটা বন্ধ করে, তারপর মালিহার কাছে সেটা এগিয়ে দিতে দিতে বলে, এটা তোর মেজ ভাইয়ের জন্য কিনেছি, ওনাকে দিয়ে দিস। মালিহার চোখ প্রথম আসমানে পৌঁছায়। কি বললি? ভাইয়ার জন্য গিফট? তোর মনে হয় ভাইয়া নিবে? তুরিন বিরক্ত হয়। আরে গাধি, আমার নাম নিলে তো উনি নেবেনই না, এটা জানা কথা। তুই আমার কথা বলবি কেন? তাহলে কি বলবো? বলবি তুই কিনছিস। আমি কিনছি? ভাইয়ার জন্য? হ্যাঁ বোন তো ভাইয়ের জন্য কিনতেই পারে। পারে না? মালিহা একবার ভাবল, তারপর মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা, যা দিল না হয় উপহারটা নিজের নাম করে, কিন্তু এতে তোর ক্রেডিটটা কই রইল? ভাইয়া তো জানতেই পারল না যে এটা এত যত্ন সহকারে তুই তার জন্য কিনেছিস। তুরিন মালিহার হাত ধরে ঝাঁকায়। আজ হয়তো জানতে না পারলেও একদিন পারবে রে। সেই দিন আমি নিজ হাতে ওনাকে এই টাইটা পরিয়ে আজকের ঘটনাটা জানাব। মিহরান দরজার দিকে তাকিয়ে ডাক দিল। অমনি দরজা খুলে ভেতরে ঢুকল ওর পিয়ন, আকমল। স্যার আসব? হ্যাঁ আকমল আসো। স্যার, ডিন স্যারের থেকে একটা নোটিশ আসছে, সেটা দিতেই আসলাম। বলেই হাতে রাখা ফাইলটা আকমল মিহরানের হাতে বাড়িয়ে দিল। তারপর মিহরানের অনুমতি নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ফাইলটা খুলতেই মিহরানের চোখে পড়ল বড় বড় অক্ষরে লেখা টাইটেলটা। মিহরান পুরো নোটিশটা পড়ল। ওদের আগামী সপ্তাহের পিকনিকের স্থান চেঞ্জ হয়েছে। আগে গাজীপুরের একটা রিসোর্ট ভাড়া করা হয়েছিল এক রাতের জন্য, তবে এখন সেখানে আর যাওয়া হচ্ছে না। বরং পিকনিকের নতুন স্থান হল বোর্ড অফ ট্রাস্টিজের মেম্বার শাহজাহান সাহেবের ফার্ম হাউস। মিহরান না অবাক হয়ে পারল না। তার সাথে ব্যাপারটা ওর সমীচীনও লাগল না। ভার্সিটির একটা প্রোগ্রাম কারো ব্যক্তিগত বাড়িতে কেন করা হবে? ভার্সিটির কি ফান্ড কম আছে নাকি? মিহরান ঠিক করল কিছুক্ষণ পরের মিটিংয়ে এই বিষয়টা নিয়ে ও অবশ্যই কথা বলবে। ঠিক তখনই আবার দরজায় টোকা পড়ল। মিহরান অবাক। আকমল আবার কেন আসলো? আসো বলতেই দরজা খুলে গেল। তবে মিহরানের আশানুরূপ আকমল রুমে ঢুকল না, এবং যে ঢুকল তাকে এখানে এই মুহূর্তে মিহরান আশা করেনি। কখনোই আশা করেনি। শৈলীকে নিজের কেবিনের দরজায় কখনোই আশা করেনি মিহরান। তাই তো অবাক নয়নে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল ও। শৈলী একবার মিহরানকে কে দেখে নিল, তারপর নিজের মাথা নুয়ে রুমে ঢুকল। দরজাটা পুরো বন্ধ করল না। মিহরান এতক্ষণে নিজেকে সংযত করতে পেরেছে, এবং সাথে সাথেই আবার আগের অভিমান জেকে বসেছে ঘাড়ে। চোখে সেই ক্ষোভ নিয়েই দৃষ্টি নিক্ষেপ করল ও। আপনি? শৈলী ঘাড় তোলে। অপরাধীর ন্যায় মিহরানের দিকে চায়, নজরে তার অনেক কথা, কিন্তু সেগুলো প্রকাশ করার মতন ভাষা সে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। শব্দের সাগরে ডুবে ডুবে খুঁজছে শৈলী, কিন্তু মানানসই বর্ণমালা হাতে ধরা দিচ্ছে না।
আপনি কি কিছু বলবেন? শান্ত অথচ হিম শীতল স্বরে শৈলী বাস্তবে ফেরে। জি স্যার। বলুন। স্যার। মিহরান ততক্ষণে নিজের ডেস্কের কাজ সারতে ব্যস্ত। ভাব এমন দেখাচ্ছে যেন শৈলীর কথা শোনার মতন সময় ও ইচ্ছা দুটোই ওর নেই। তবে মন যে কথোপকথন জমানোর জন্য প্রবল দোলা দিচ্ছে সেটা তো ডেস্কের অপর পাশে দাঁড়ানো রমণী বুঝতে পারছে না। শৈলী এক পা এগোল। বুক ভরা সাহস জুগিয়ে বলল, আই অ্যাম সরি স্যার। মিহরান ড্রয়ারে হাত দিতে যাচ্ছিল, তখনই সে থমকে গেল। ফিরে তাকাল সামনে। শৈলী ওর মনোযোগ পেয়ে আরেকটু সাহস জোগাল। স্যার, গতকালের ব্যবহারের জন্য আমি আসলেই দুঃখিত। মিহরান সোজা হয়ে দাঁড়ায়। ডেস্কের ওপাশ থেকে সামনে আসে। শৈলীর থেকে একটু দূরত্ব বজায় রেখেই দুহাত পকেটে ঢুকিয়ে শটান হয়ে দাঁড়ায়। ভ্রু কুঁচকে প্রশ্ন ছোড়ে, কোনো ব্যবহারের জন্য? শৈলী হকচকায়। গতকালের কথায় এমনই লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। এখন আবার ওনার সামনে রিপিট করবে নাকি? মাথা খারাপ? জীবনেও না। আপনি সরি কোনো ব্যবহারের জন্য বললেন না তো? হাত কচলে মিহরানকে এক পলক দেখে আবার শৈলী মাথা নোয়ায়। সারইকালকে আমি আপনাকে। আপনি আমাকে কি? আমি আপনাকে। কম্পিত কণ্ঠে যখন শৈলীর শির ওপরে উঠল, আতকে উঠল ও। মিহরানকে নিজের বেশ কাছে দেখে আপন হতেই পিছিয়ে গেল। মিহরান দেখল সব, কিন্তু তার হাবভাবে একটুও হেলদোল হল না। সে এগিয়ে আসতে থাকল। শৈলীর অবাক হওয়াও মনে হয় ফুরিয়ে গিয়েছে। চোখ ফেটে পড়ার জোগাড় ওর। ততক্ষণে মিহরান একদম কাছে এসে দাঁড়াল। দুজনের মাঝে এক হাত দূরত্বও হয় কি না সন্দেহ। ওদের অবস্থান ঠিক রুমের মাঝখানে। মিহরান সরাসরি শৈলীর দিকে চাইল। খাদে নামানো স্বরে আবার প্রশ্ন ছুড়ল, আপনি আমাকে কি? বলুন। লজ্জায় শৈলীর জ্ঞান হারানোর মতন অবস্থা। দুর্বল হৃদয়ের কেউ থাকলে আসলেই জ্ঞান হারাত। কিন্তু এটা তো শৈলী, ও নিজেকে সামলাতে জানে। সারাসলে আমার আপনাকে এভাবে মন্তব্য করা ঠিক হয়নি। আপনি আমাকে বাঁচাতেই ধরেছিলেন। সেখানে আমি। সরি স্যার। শেষের কথাটা শৈলী মাথা আবার নামিয়ে, কণ্ঠে নিরুপায় ভাব নিয়ে বলে। এদিকে ওর এরকম মায়া কণ্ঠে মাফ চাওয়াটা হঠাৎ করেই মেহরানের কাছে বেশ আদুরে শোনায়। মেয়েটা যখন প্রথমবার সরি চেয়েছে, তখনই তো মেহরানের সব রাগ, ক্ষোভ জলে ভেসে নিরুদ্দেশ হয়েছে। এতক্ষণ তো এই রুমে শুধুমাত্র আরও কিছুক্ষণ রাখার উদ্দেশ্যে ও শৈলীকে ঘোরাচ্ছিল। এখন মেহরান ঠোঁটে পাতলা হাসি ফোটায় যেটা নিঃশব্দ। মন ভরে এক পলক মেয়েটাকে দৃষ্টিতে আটকায়। তারপর কি মনে হতেই আবার কণ্ঠে গাম্ভীর্য টেনে বলে, আপনার শুধু সরি বলা দিয়ে তো ব্যাপারটা মিটমাট করতে পারছি না আমি শৈলী। শৈলী চমকে তাকায় আবার। বুক দুরুদুরু করা শুরু করেছে প্রবলভাবে। তবে ভয়কে কিছুটা দমিয়ে সাহস নিয়ে বলে, আপনার ক্ষমা পেতে কি করতে হবে স্যার? মিহরান সরাসরি ওর দিকে তাকায়। তারপর হুট করেই ঘুরে দাঁড়ায়। আমি যা বলবো তা করতে পারবেন? যদি আমার সাধ্যের মাঝে থাকে তাহলে পারব। মিহরান এক কাঁধ পাশ ফিরে চায়। আর সাধ্যের মাঝে থাকলেও ইচ্ছা যদি না হয় করতে? শৈলী মাথা একটু একপাশে উঁচু করে মিহরানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। স্যার, আপনার সাথে আমি অন্যায় করেছি। তাই সাধ্যে থাকলে ইচ্ছা নিয়ে চিন্তা করব না। ভেবে নেব এটাই আমার প্রায়শ্চিত্ত। মিহরান দুঠোঁট জোড়া দিয়ে প্রায় বের হয়ে আসা দুষ্টু হাসিটাকে থামানোর চেষ্টা চালায়। ও বোঝে মেয়েটা বুদ্ধিমান হলেও বেশ সরল মনের। ভীষণ মায়া হয় ওর।
তখনই ফিরে আসে ওর সামনে। আপনি ভেবে বলছেন তো শৈলী? সামনে থেকে সরাসরি উত্তর আসে। জি স্যার। ওকে দেন। আপনার সরি আমি এক শর্তে একসেপ্ট করব, যদি আজ সন্ধ্যায় আপনি আপনার গিটার বাজিয়ে আমাকে একটা গান শোনান। শৈলী আজ ঝটকা খেতে খেতে অক্কা পাওয়ার জোগাড় হবে এতে ও নিশ্চিত। নয়তো মিহরান স্যারের মতন গম্ভীর, নিরস, রাগী ব্যক্তির মুখ থেকে এমন রসে ভরা শর্ত মেনে নেওয়া কঠিন বৈকি। একেবারেই অসম্ভব। শৈলীর দৃষ্টি মিহরানের সারা চেহারা জুড়ে খোঁজ শুরু করল। সত্যতার খোঁজ। কারণ শৈলীর এখনো বিশ্বাস, মিহরান ওকে এমন কিছু বলেইনি। ও ভুল শুনেছে। তাও নিজেকে একটু যাচাই করে নেওয়া আর কি। হঠাৎ তুরির আওয়াজে চোখ নড়ে ওঠে শৈলীর। মিহরানের নজরের হাসি এবার আর ওকে এড়িয়ে যেতে পারে না। কি হলো শৈলী? শর্ত শুনেই পিছিয়ে গেলেন নাকি? আগেই বলেছিলাম, আমার শর্ত আপনি মানতে পারবেন না। কণ্ঠে কৌতুক ও তাচ্ছিল্যতার আঁচ পেল শৈলী। অমনি অবাক হওয়া টওয়া সব ভুলে যেয়ে রাগের পারা বেড়ে গেল তিরতির করে। কেন মানতে পারব না স্যার? আমিও আগেই বলেছি সাধ্যের মাঝে থাকলে অবশ্যই চেষ্টা করব। আজ সন্ধ্যায় গান শুনছি তাহলে? অমনি শৈলীর দৃষ্টিতে ধরা পড়ল ইতস্ততা। আজকেই শোনাতে হবে? কণ্ঠ দুষ্টুমি মেশালো মিহরানের। শর্ত আজকে পর্যন্তই ভ্যালিড। শৈলী এক পড়ত দম নেয়। গাউনের এক পাশ হাতের মুঠোয় খামচে ধরে আবার ছেড়ে দেয়। তারপর সেই ইতস্তত কণ্ঠেই একটি বাক্য উচ্চারণ করে। ঠিক আছে। মিহরান মৃদু হাসে। ওকে, তাহলে কথা রইল। আজ সন্ধ্যায় ছাদে আপনার গান শুনছি। জি স্যার। ওকে। আপনার আর কিছু বলার আছে? না স্যার। আমার একটা মিটিং আছে। যদি আপনার আর কোনো কথা না থাকে। আমি চলে যাচ্ছি স্যার। বলে আর এক মুহূর্ত দাঁড়াল না শৈলী। মিহরানের চোখের নিমিষে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। ও চলে গেলে হেসে ফেলল মিহরান। এমন এক আবদার যে ওর মুখের থেকে আসবে, এটা ও নিজেও প্রথমে ঠাউর করতে পারেনি। ডান হাতে ঘাড় চুলকে নিজেই খানিকটা লজ্জা পেল। পর মুহূর্তে আবার সোজা হল ওর শির। যাই হোক, আবদার যেহেতু করেই ফেলেছে, তো থাক সেটাই। এখন এসব নিয়ে চিন্তায় বসলে আর মিটিংয়ে যাওয়া হইছে। তাই মিহরান নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়ল। শৈলীর পায়ে আজ পাখা গজিয়েছে মনে হয়। ফাঁকা করিডোর দিয়ে এক দৌড়ে 9 তলার খোলা বারান্দায় পৌঁছে শ্বাস ছাড়ল। ভাগ্যি সেই সময় ক্লাস চলছে বলে মানুষজন বাইরে কম। আর এটা ফ্যাকাল্টিদের ফ্লোর বলে সবসময়ই একটু চুপচাপ থাকে। শৈলী বারান্দার ঠিক এক কোণায় যেয়ে দাঁড়াল। মনের মধ্যে এখনো দমকা হাওয়া চলছে। স্যার এ কি আবদার করলেন? হঠাৎ শৈলী ভরকায়। আচ্ছা ওয়েট, উনি কেমনে জানলেন আমি গিটার বাজাতে পারি? গান গেতে পারি? আমি তো কখনো। তখনই শৈলীর মস্তিষ্ক প্রবল দোলা দেয়। ওকে টেনে নিয়ে যায় অতীতের সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় যেদিন প্রথম দেখা হয়েছিল ওর মিহরানের সাথে। শৈলী সেদিন ছাদে গানই তো গাচ্ছিল, গিটার বাজিয়ে। সেটাই দেখেছিলেন তিনি। শৈলী ভীষণ অবাক বোধ করে এই ভেবে যে সেই দিনের সাক্ষাৎ মিহরান এখনো মনে রেখেছে। অজান্তেই লজ্জারা ঘিরে ধরে ওকে। গানটা গেয়ে ও তো মনে করেছিল মিহরান বোধহয় ডিস্টার্ব বোধ করেছে। কিন্তু এখন তো মনে হচ্ছে শৈলী আবার আড়ষ্ট হয়ে যায়। এক নতুন চিন্তা মনে বাসা বাঁধে। ওনাকে গান শোনাবো বলে তো আসলাম, কিন্তু একা একা কিভাবে ওনাকে শোনাবো? আরে গান শোনানো তো পরের কথা, ওনার সামনে একা বসতেই তো পারবো না।
কেমন ওর একটা বিষয় না? মাহিরাকে বলবো আমার সাথে যেতে? এই চিন্তায় খুশি মনে এক পা বাড়াতেই আবার পিছায় শৈলী। না না, মাহিরাকে কেমনে বলি? কি বলি? এইটাই যে ওর মেজ ভাই আমার কণ্ঠে গান শুনতে চাইছে। তাহলেই হইছে। একে তো সে নাচুনি বুড়ি, তার ওপর পড়বে ঢোলের বাড়ি। আমাকে খেপাতে খেপাতে আস্ত রাখবে না ও। ওকে বলাই যাবে না। তাহলে কাকে বলবো? মেহরাবকে? না না, ও তো আরেক বেরসিক। প্রথমেই ঝামটা মেরে আমাকে নাকচ করবে। তাহলে কি করি, কি করি? এই চিন্তার ভার মাথায় নিয়েই শৈলী লিফটের কাছে উপস্থিত হল। এই মুহূর্তে প্রবাল মামার হাতের এক কাপ গরম কফি না খেলেই নয়। ওটা খেলেই মাথায় বুদ্ধি খুলবে বলে শৈলীর বিশ্বাস। আগেও এই পন্থা প্রয়োগ করেছে ও। তাই আর বিলম্ব না করে ছুটল ক্যান্টিনে। দুপুর রাত 1:20 বাজে যখন মিহরান নিজের কেবিনে পা রাখল। মাথাটা ওর রাগে দপ দপ করছে। মিটিংয়ে যেই সব কাণ্ড হলো তা একটা ওর পছন্দসই না। পিকনিকের ভেন্যু বদল করতে অনেক চেষ্টা করেছে সে। কয়েকবার ইস্যুটা তুলেছে, কিন্তু প্রতিবারই বিভিন্ন সব কারণ দেখিয়ে ওর প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। একবার মনে হচ্ছিল ও বলেই ফেলুক যে এই পিকনিকের সাথে ও জড়িত থাকতে চায় না। কিন্তু এটা প্রফেশনালিজমের মাঝে পড়ে না বলে অগত্যা চুপ থাকল। মিহরান নিজের সুইভলিং চেয়ারটায় বসে গভীর মনোযোগে একটি বিষয় অনুধাবন করল। ভার্সিটির ইন্টারনাল এনভাইরনমেন্টটা বেশ করাপ্টেড। জোর যার মুল্লুক তার পরিস্থিতি বিরাজ করছে এখানে। ট্রাস্টি বোর্ডের সদস্য আরও অনেকেই থাকার পরও শাহজাহান সাহেবের জোরটা খুব বেশিই খাটানো হয়। বাবার এই ক্ষমতার তাণ্ডব ছেলেটাকেও গ্রাস করে নিয়েছে, তাই তো সে আজ এত বেয়ারা। তবে আপাতত মিহরানের রাগ রিকের ওপর না। তাই ওর চ্যাপ্টার মাথা থেকে ক্লোজ করে দিল। পিকনিকটা নিয়ে ওর দায়িত্বে যেই ডিউটি পড়েছে তা পরিচালনা করা সুষ্ঠু একটা পরিকল্পনা গঠন করাই লেগে গেল। দুপুর পার করে বিকেলের শুরু। ঠিক তখনই মালিহা আর তুরিন ঢুকল বাসায়। আফিয়া বেগম তুরিনকে দেখে খুশি হয়ে কাছে আসলেন। তুরিন মামনি এসেছে দেখি। মালিহা বান্ধবীর এক হাত নিজের সাথে পেঁচিয়ে হেয়ালিভাবে বলল, এখন তো আসা যাওয়া লেগেই থাকবে মা, তুমি চিন্তা করো না। আফিয়া মেয়ের কথা কিছু না বুঝলেও তুরিনের গাল লজ্জায় লাল তসতসে হয়ে গেল। সাথে সাথেই মালিহার হাতে চিমটি বসালো ও। আউচ করে উঠল মালিহা, চোখ গাড় করল বান্ধবীর পানে। ঠিক সেই সময়ই বাসায় ঢুকল মাহিরা, মেহরাব আর শৈলী। আফিয়া বেগম তখন স্ব ব্যস্ততায় লেগে গেলেন। ছেলেমেয়েরা রাজ্য জয় করে বাসায় ফিরেছে, সাথে নিয়ে এসেছে বান্ধবীদের, আপ্যায়নের একটা ব্যাপার আছে না? মাহিরা রোজ ফেরার পথে শৈলীকে বলে ওর সাথে বাসায় উঠতে, কিন্তু শৈলী প্রায় সবসময়ই না করে দেয়। তবে আজ মাহিরার প্রস্তাবে ও এক কথাতেই রাজি হয়ে গিয়েছে, কারণ এখনও ওর মাথায় কোনো বুদ্ধি খেলে উঠতে পারেনি। প্রবাল মামার কফির আইডিয়া পুরাই ফ্লপ। এখন কিভাবে কি করবে তাই চিন্তা করতে মাহিরার সাথে এসেছে। আফটার অল, ওরই তো ভাই, নিশ্চয়ই ওর আশেপাশে থাকলে কোনো একটা আইডিয়া বের করতে পারবে শৈলী। মালিহা আজ বেশ কয়েকদিন পর শৈলীর দেখা পেল। সুন্দর একটা হাসি দিয়ে শৈলীর সাথে কথা বলল। কি ব্যাপার শৈলী, কতদিন পর দেখলাম তোমাকে, এখন বাসায় একদমই আসো না দেখি। চমৎকার একটা হাসি দিয়ে শৈলী তাকালো মালিহার দিকে। আসলে আপু, সারাদিন ক্লাস করে এসে সত্যি বলতে একদম কোথাও যাওয়ার এনার্জি পাই না। মনে হয় বাসায় যে একটা ঘুম দেই বা একটু রিল্যাক্স করি। কিন্তু আজ নিজেরই মনে হলো অনেকদিন আপনাদের বাসায় আসা হয় না, তাই চলে আসা।
ভালো করেছ এসেছ যে। আচ্ছা, পরিচয় করিয়ে দেই। এটা হলো আমার বান্ধবী তুরিন। আর তুরিন, ও হলো শৈলী, মাহিরার আর মেহরাবের বান্ধবী আর আমাদের প্রতিবেশী। তুরিন আর শৈলী একে অপরের সাথে সৌজন্যতা বিনিময় করল। তুরিন বেশ কিছুক্ষণ নিজের মাঝেই শৈলীকে পর্যবেক্ষণ করল। এটা ওর স্বভাব, প্রথম প্রথম কাউকে দেখলেই সেই মানুষটার খুঁটিনাটি বোঝার চেষ্টায় লেগে যায়। যেমন এখন শৈলীকে দেখে কিছুটা হলেও ও মুগ্ধ। মেয়েটা বেশ আকর্ষণীয়, গতানুগতিক সুন্দরতার ব্যাখ্যা থেকে আলাদা। চোখ দুটো ভীষণ মায়াবী, হাসিটা প্রাণোচ্ছল আর চুলগুলো যেন ওকে বানিয়ে দিয়েছে কোনো রূপকথার রাজকন্যা। এত সুন্দর একটা মেয়ে এই বিল্ডিংয়ে থাকে চিন্তা করতেই তুরিনের মন অজানা চিন্তায় কু ডাকে। যেখানে তুরিনের মনে এক চিন্তা, সেখানে শৈলীর বক্ষ কাঁপছে নিজের চিন্তার বানে। এর মধ্যে মাহিরাটে যে আবার কই গেল ওকে এখানে বসিয়ে? শৈলীর উৎকণ্ঠার মাঝেই ধোপাদপ পায়ে দৌড়ে আসে মাহিরা। চোখে মুখে খুশির ঝিলিক টেনে চেঁচিয়ে ওঠে, আজকে পার্টি হবে। ড্রয়িং রুমে বসা সবাই চমকে তাকায় ওর পানে। চোখে কৌতূহল টেনে মালিহা প্রশ্ন ছোড়ে, কি আবোল তাবলো বলিস মাহি? কিসের পার্টি? মাহিরা ধপ করে বসে শৈলীর পাশে। আমি কোনো আবোল তাবলো বলছি না আপু। মেজো ভাইয়া ফোন দিয়েছিল এইমাত্র। বলল, আজ রাতে পুলের পাশে ভাইয়া বারবিকিউ অ্যারেঞ্জ করবে। আমরা সবাই পার্টি করব। এতক্ষণে মাহিরার চোখের সেই ঝিলিক মেহরাব, মালিহার মাঝেও সংক্রামিত হল। খুশিতে লাফিয়ে উঠল দুজন। এদিকে ততক্ষণে ঝুমাও চলে এসেছে ওদের সাথে যোগ দিতে। বেচারি ভারী পেট নিয়ে লাফাতে না পারলেও হাততালি দিয়ে নিজের খুশি জাহির করল। মাহিরা এক পর্যায়ে উঠে দাঁড়াল ভীষণ ব্যস্ত ভঙ্গিতে। আমার অনেক কাজ আছে এখন। আম্মু, তুমি রহমান ভাইকে দিয়ে কয়লা আনানোর ব্যবস্থা করো। বারবিকিউ মেশিনটাও ওনাকে দিয়ে পরিষ্কার করিয়ে নাও। আর মেহরাব, তোকে আর আমাকে ভাইয়া বেঙ্গল মিটে যেতে বলেছে। ওখান থেকে সব ম্যারিনেট করা আইটেমস নিয়ে আসতে বলছে। এতক্ষণ আফিয়া চুপ থাকলেও এখন নড়ে চড়ে বললেন, বাইরের থেকে ওই হাবিজাবি মাংস আনা লাগবে কেন রে? বাসায় সব আছে, আমি ম্যারিনেট করে দিচ্ছি। মাহিরা সাথে সাথেই থামিয়ে দিল মাকে। ভাইয়া জানতো তুমি এটাই বলবা, তাই আগেই তোমাকে কড়াভাবে নিষেধ করেছে কোনো ঝামেলায় যেতে। আর এখন ম্যারিনেট করে রাখলে হবে না, সময় কম। তাই বাইরে থেকে আনাটাই ভালো। আফিয়া ছোট মেয়ের কথা শুনে স্মিত হাসি হাসলেন। ছেলে যে তার কষ্টের কথা চিন্তা করেছে, এতেই তিনার বুকটা ভরে উঠল। মাহিরা মায়ের থেকে চোখ ফিরিয়ে শৈলীর দিকে তাকায়। শৈলী, তুই আর নিপুণও কিন্তু আজকে রাতে আমাদের পার্টিতে জয়েন করবি। শৈলী এত হইচইয়ের মাঝে এতক্ষণ চুপ মেরে বসেছিল। মনের ভেতরের মুগ্ধতা যেন ছড়ানোর জায়গা পাচ্ছিল না। আজ সারাটা দিন যেই দুশ্চিন্তায় শৈলীর মাথা খারাপ হয়েছে, সেই সমস্যা মিহরান কত সুন্দর করেই না সমাধান করে দিল। মাহিরার দেওয়া পার্টির আমন্ত্রণ নাকচ করার প্রশ্নই আসে না শৈলীর। ও যাবে মিহরানের পার্টিতে, অবশ্যই যাবে। রাতের প্রোগ্রামের জন্য মালিহাও তুরিনকে রেখে দিল। মনে মনে শতভাগ ইচ্ছা থাকলেও প্রথমে তুরিন মানা করেছিল মালিহাকে, বাসায় যেতে দেরি হয়ে যাবার বাহানা করেছিল। আসলে একবার বলাতেই রাজি হয়ে যাওয়া কেমন দেখায় না? কিন্তু মালিহা যখন বলল যে আজ রাতেই ওর গিফটটা ওর সামনেই মিহরানকে দেওয়া হবে, তখন সেই মুহূর্তটা কোনোভাবেই মিস করতে চাইল না তুরিন। ও নিজের হাতে না দিতে পারুক, অন্তত মানুষটার গিফটটা পাওয়ার পর রিয়াকশন তো দেখতে পাবে। সেটাই বা কম কিসে?
শৈলী মাহিরাদের বাসা থেকে কিছুক্ষণ পরই নিজের বাসায় চলে এসেছে। আফিয়া আগেই মিসেস রেহানাকে ফোন দিয়ে শৈলী আর নিপুণকে দাওয়াত দেওয়ার কথাটা জানিয়ে দিয়েছেন, তাই শৈলীর আর আলাদা করে কিছু বলতে লাগেনি। ও এসেই প্রথমে শান্তি মতন শাওয়ার নিয়েছে, তারপর বসেছে আলমারি খুলে অনেকগুলো ড্রেস একটা পর একটা গায়ের সামনে লাগিয়ে আয়নায় দেখছে, কিন্তু পছন্দসই কিছুই মিলছে না। শেষে একবার হেসেই ফেলল ও। অজানা কারণেই আজ শৈলীর সাজতে ইচ্ছে করছে। মনটা ফুরফুরে হয়ে আছে হয়তো তাই। কণ্ঠেও গুনগুন করছে অনবরত, কোনো গানটা শোনাবে সেটারও হৃদয় গহ্বরে খোঁজ চলছে। সব মিলিয়ে মনে হচ্ছে আজ সন্ধ্যাটা সুন্দর হবে। মাহিরা আর মেহরাবের আজ একটু দম ফেলার সময় নেই। বাড়ির সবচাইতে ছোট সদস্য বলেই আজকের প্রোগ্রামের দায়িত্ব পড়েছে এই দুইজনের ঘাড়ে। কিছুক্ষণ আগেই বাজার থেকে আসলো ওরা। মিহরান ওদেরকে বেশ বড় একটা অ্যামাউন্ট বিকাশ করে দিয়েছিল বলে জিনিস কিনতে কোনো চিন্তা করতে হয়নি। বিফ স্টেক, চিকেন ড্রামস, বিফ আর চিকেন সসেজেস থেকে নিয়ে গ্রিলের কোনো আইটেমটা নেই ওদের ফর্দে, তার সাথে আবার সিক্রেট রেসিপি থেকে বড় দেখে একটা অস্পবেরি চিজ কেক আর সফট ড্রিঙ্কসও এনেছে। মায়ের হাতে সবকিছু সঁপে দিয়ে দুজনই গেল ফ্রেশ হতে। এর মাঝে শুনে গিয়েছে যে মিহরানও বাসায় চলে এসেছে আর ওদের তাড়াতাড়ি ওপরে চলে আসতে বলেছে সব সেটআপ করার জন্য। তাই সময় বিলম্ব করার প্রশ্নই আসে না। তুরিনের মন এই মুহূর্তে খারাপ, ভীষণ রকম খারাপ। সে থম মেরে চুপচাপ খাটে বসে নিজের মোবাইলের দিকে তাকানো। ঠিক সেই সময়ই মালিহা রুমে আসে দুজনের জন্য পানি নিয়ে। বান্ধবীর এরকম শুকিয়ে যাওয়া মুখ দেখে মালিহা ব্যস্ত হয়ে খাটে বসল। এই দোস্ত, কি হইছে? তুরিন মুখ লটকে তাকায়। আজ যদি আমি জানতাম যে তোর ভাই এমন এক প্রোগ্রাম দিয়ে বসবে তাহলে বাসা থেকে ঠিকভাবে প্রিপারেশন নিয়ে আসতাম। ভালো ড্রেস পরে সেজেগুজে আসতাম। সেখানে এখন ভার্সিটিতে পরা ড্রেস নিয়ে আমি পার্টি অ্যাটেন্ড করব। এটা কিছু হইল? মালিহা বান্ধবীর এহেন কথা শুনে হেসেই ফেলল। তুই এই দুঃখে দুঃখিত? এটা কোনো ব্যাপার দোস্ত? বলেই মালিহা নিজের আলমারির কাছে যায়। এই নে, পুরো আলমারি খুলে দিল তোর জন্য। এখান থেকে যেই ড্রেসটা পরতে ইচ্ছে করে সেটাই পর। আমারগুলো তোর হবে বোধহয়। আর মেকআপ কি আমার নেই নাকি? আগে ড্রেস সিলেক্ট কর, তার সাথে মেকআপ, অর্নামেন্টেস সব দিব আমি। তুরিন প্রবল বেগে মাথা নাড়ে। না না, তোর ড্রেস পরে তোর ভাইয়ের সামনেই যাব, এটা কেমন দেখায়? নো ওয়ে। ইয়েস ওয়ে। আরে, আমার ড্রেসের হিসাব কি আমার ভাইয়ের কাছে আছে নাকি যে সে বুঝে যাবে এটা তোর না আমার? এখন আয়, আর দেরি করিস না। তুরিন ভেবে দেখল বিষয়টা আসলেই তাই। মিহরানের সামনে সুন্দর করে নিজেকে উপস্থাপন করাটাই মুখ্য। কার কি পরে ও সামনে যাচ্ছে সেটা জরুরি না। তাই আর দেরি না করে লাফ দিয়ে উঠে দাঁড়ালো ও। আলমারির সামনে যে প্রতিটা ড্রেস নেড়েচেড়ে দেখল। মনমতো কোনোটা পছন্দ হচ্ছিল না ওর। এমন সময় হুট করেই চোখ গেল একটা কাপড়ের ওপর। হ্যাঙ্গার থেকে বের করে নামালো ও। মালিহা ওর কাণ্ড দেখে অবাক। তুই শাড়ি পরবি? হমম। শাড়ি কেন? কামিজ পর। আমরা সবাই তো কামিজ পরছি। তুরিন লাজুক হাসে। আমার শাড়ি পরতে ইচ্ছা করছে রে। পরি? মালিহা হেসে দেয়। আচ্ছা পর। এমনিতেও ভাইয়া শাড়ি পছন্দ করে। দেশে যখন ছিল তখন আম্মুকে বলতো শাড়ি পরতে। মুহূর্তেই চেহারায় ঝিলিক দিয়ে উঠল তুরিনের। সাথে সাথেই ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে দৌড়াল। সন্ধ্যা প্রায় নেমে গিয়েছে।
আকাশের লালচে আভা নিজের জৌলুস হারাতে বসেছে। ঠিক এরকম এক সময়ে মাহিরা পুলের ছাদে উঠল। নিজেকে কালোর মাঝে সোনালি পাথরের কামিজে সাজিয়েছে ও। এসেই দেখে মিহরান বাড়ির কেয়ারটেকার রহমানকে দিয়ে গ্রিল সেটআপ করাচ্ছে। সোজা ভাইয়ের কাছেই গেল মাহিরা। ভাইয়া, বলো কি হেল্প লাগবে? মিহরান ফিরে বোনকে দেখে আবার সামনে চায়। এত দেরি যে? কই দেরি করেছি ভাইয়া? বাজার থেকে এসে তো দম ফেলানোরই সময় পাইনি, তার মাঝেই ঝটপট রেডি হয়ে দৌড়ে এসেছি। সেখানে তোমার হতচ্ছাড়া আরেকটা ভাই কই? ও তো আমার সাথে গিয়েছিল। ছেলে হয়ে এখনো রেডি হয়ে আসতে পারল না? মেহরাবের বাচ্চা, তোরে আমি খাইছি। মিহরান ভ্রু কুচকায়। মাহিল ল্যাঙ্গুয়েজ। ও সরি ভাইয়া। এর মধ্যেই মেহরাবও ঢুকে ছাদে। ওকে দেখে মাহিরা চেঁচাতে গিয়েও চেঁচায় না, পিছিয়ে যায় এক কদম। কারণ মেহরাবের সাথে ছাদে প্রবেশ করে মিহরানের 3 বন্ধু, তন্ময়, শাকিল আর অর্ণব। মিহরান আজ ওদেরও পার্টিতে ইনভাইট করেছে। এই 4 বন্ধু সেই কলেজ থেকে একসাথে। শারীরিকভাবে যে যত দূরেই থাক না কেন, বন্ধুত্ব তাদের অটুট। মাহিরা তাদের দেখে মিয়ে যায়। নিজের চঞ্চলতাকে ঢেকে পরিপাটি বেশে রূপান্তরিত হয়। তবে মনে মনে সুখ দিয়ে যায় দামাল হাওয়ার ডাক। আজ কারো উপস্থিতি ওকে অত্যন্ত খুশি করে দিয়েছে। আজ পার্টি জমবে। সন্ধ্যা 7:30টার মাঝেই আমন্ত্রিত সবাই ছাদে উপস্থিত হল। বাবুল সাহেব আর আফিয়া ছোটদের মাঝে আর থাকতে চাইলেন না বলে তাদের খাবার নিচেই দিয়ে আসা হবে। মাহিব ঝুমাকে নিয়ে এসেছে। ছাদে একটা বেতের চেয়ার দোলনা আছে, ওখানেই ঝুমাকে বসিয়ে দেওয়া হল। মাহিব নিজের জন্য একটা চেয়ার পাতল ওর পাশে, তবে বসল না। ইতিমধ্যে গ্রিলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মাংসর প্রথম পোর্ত বিছিয়ে দেওয়াও শেষ। বউকে সব দিক থেকে সিকিউর করে সেই গ্রিলের কাছেই গেল মাহিব। মালিহা আর তুরিনও চলে এসেছে ছাদে। তুরিনকে শাড়িতে আসলেই নজরকাড়া লাগছে। নিজেকে আজ ঢেলে সাজিয়েছে ও। না কোথাও বেশি, না কোথাও কম। বেইজ আর কালোর কম্বিনেশনের শাড়ির সাথে করেছে নিউড মেকআপ, যা আকর্ষণীয়তার মাত্রা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এবং সেটার প্রমাণ ওর ছাদে ঢোকার পরই পাওয়া গেল মিহরানের বন্ধু অর্ণবের কথায়। মিহরান দোস্ত, এই বম্ব শেলটা কেড়ে? আমি তো ফুল্লি ক্রাশড। মিহরান বন্ধুর চোখ অনুসরণ করে সামনে তাকিয়ে তুরিনকে দেখে। তারপর নিরুৎসাহিত হয়েই আবার চোখ নামায় গ্রিলের দিকে। মালিহার বান্ধবী মনে হয়। মনে হয় মানে কি? তুই চিনিস না? না। তাহলে তোর পার্টিতে আসলো কেমনে? এবার মিহরান বিরক্ত হয়। আরে সেটা আমি কি জানি? মালিহা এনেছে নিশ্চয়ই। হম্মম। তুরিন মিহরানকে আসার পরেই খুঁজে পেয়েছে। মিহরান যে ওর দিকে তাকিয়ে মুখ নামিয়ে নিয়েছে সেটা লক্ষ্য করেছে ও। সাথে সাথেই ঘাড় নামিয়ে নিজেকে পরখ করতে বসল। ওকে কি খারাপ লাগছে শাড়িতে? আয়নার সামনে 101 বার ঘুরে ফিরে দেখেছে, যাচাই করেছে। কই, ওর তো খারাপ লাগেনি কিছু। আর ওকে যে সুন্দর লাগছে তার প্রমাণ তো মিহরানের পাশে দাঁড়ানো ছেলেটার লালিত চোখই দিয়ে দিয়েছে। তাহলে মিহরান কেন ফিরে তাকালো না? তুরিনের মুখের বেদনা দেখে মালিহা বান্ধবীর হাত ধরল। চোখের ইশারায় মন না খারাপ করতে বলে ওকে নিয়ে সামনে আগাল। গ্রিলে মাংস তখন ভাজা প্রায় শেষের দিকে। স্টেকের ঘ্রাণে আর ড্রামস্টিকের চটাক চটাক পোড়ার আওয়াজে পরিবেশ তখন ভারী। যদিও গ্রিলের ওপাশে খুন্তি হাতে ছিল রহমান, মিহরান পুরো প্রস্তুতির দায়ভার নিজের ঘাড়ে নিয়ে শটান দাঁড়িয়ে ছিল ওখানে।
ওর দেখা দেখি বাকি ছেলেরাও আশপাশে আড্ডা দিচ্ছিল। ছেলেদেরও যে কত ধরনের গল্প থাকে তা এই আসর দেখলে মানুষ বুঝত। কিন্তু মিহরানের তখন এই সব গল্পে মনোযোগ ছিল না। পুরো ছাদ জুড়ে একটু পরপর ও খুঁজে যাচ্ছে কাউকে। এত সব মানুষের ভিড়ে এক আকাঙ্ক্ষিত চেহারা দর্শনের অপেক্ষা ওকে ভেতর থেকে নাড়া দিচ্ছে। কি ব্যাপার? মেয়েটা এখনো আসছে না কেন? যার জন্য এত আয়োজন সে নিজেই কিনা লেট। মিহরানের ভেতরের এত সব ঝড়ের কিছুটা দমক চেহারাতেও প্রস্ফুটিত। তাই দেখে তন্ময় কাছে আসে ওর। কি ব্যাপার দোস্ত? লুকিং অ্যাজিটেটেড? মিহরান সতর্কবোধ করে। কই না তো। তন্ময় বিজ্ঞ হাসে। তোর মনের খবর সবচাইতে ভালো আমি বুঝি মিহরান, এবং এটা তুইও খুব ভালোভাবেই জানিস। গাম্ভীর্য দিয়ে তোর ইমোশনস পৃথিবীর সামনে ঢাকতে পারলেও আমার কাছে পারবি না। এখন বল, তুই এরকম বিচলিত কেন? মনে হচ্ছে যেন কারো অপেক্ষায় আছিস। মিহরান তন্ময়ের কথা শুনে নিঃশব্দ, কিন্তু চওড়া এক হাসি পড়ল মুখে। হয়তো তন্ময়কে কিছু একটা বলতো ও, তবে তার আগেই ছাদের দরজায় চোখ আটকে গেল। তন্ময় মিহরানের পাশেই দাঁড়ানো। বন্ধুর চেহারা সে পর্যবেক্ষণ করছে অনেকক্ষণ ধরে। এতক্ষণ সেখানে ছিল কিছুটা উৎকণ্ঠা, অল্প বিরক্তি, কিন্তু এখন মিহরানের চক্ষু স্থির হয়ে গিয়েছে, গালের পেশিগুলো হয়ে এসেছে শিথিল। হাতের চিমটা আটকে আছে গ্রিলে পুড়ে যাওয়া মাংসের ওপর। তন্ময় মিহরানের চোখ অনুসরণ করে সামনে তাকাল। ছাদের দরজায় দিয়ে ঢুকছে গিটার হাতে একটি মেয়ে। মেয়েটার হাস্যোজ্জ্বল চেহারাটা দেখে তন্ময়ের ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ল। আবার বন্ধুর দিকে ফিরল ও দেখল মিহরান এখনো সেদিকেই নজর টিকিয়ে রয়েছে। ওষ্ঠযুগল টিপে তন্ময় মিহরানের কানে নিজের মুখ আগায়। মাংসটা পুড়ে যাচ্ছে। মিহরানের হাত অল্প নড়ে উঠে। দৃষ্টির ব্যাঘাত ঘটিয়ে মাংসের দিকে যায়। আসলেই পুড়ে যাচ্ছে দেখে ব্যতিব্যস্ত হয়ে সেটা উঠাতে যায় ও। তন্ময় বন্ধুর কাণ্ড দেখে হেসে দেয়। ঘটনা যে একটা ঘটছে বা ঘটেছে সেটা বুঝতে সময় লাগে না ওর। পরে একসময় মিহরানকে নিয়ে ওর বসতে হবে, বোঝা গিয়েছে। এখন পার্টিটা এনজয় করা যাক। শৈলী আর নিপুণ এসেই মাহিরাকে খুঁজেছে। মাহিরা শৈলীর হাতে গিটার দেখে খুবই অবাক হল। তুই গিটার নিয়ে এসেছিস যে? গান শোনাবি নাকি আমাদের আজ? শৈলী জানত এই প্রশ্নের সম্মুখীন ওকে হতেই হবে, তাই ও একটুও ভরকাল না। আসলে বারবিকিউ পার্টিতে লাইভ মিউজিক না থাকলে কেমন যেন জমে না। তাই গিটারটা নিয়ে আসলাম। আমি শুধু কেন? যে কেউ গান গেতে পারে। মাহিরা কিছুক্ষণ ভাবল। ঠিক বলেছিস। গান থাকলে পার্টি আরও জমবে। তবে আর কেউ গাক আর না গাক, তোর থেকে কিন্তু গান শুনবি শৈলী। মনে থাকে যেন। শৈলী হাসে। মনে মনে লজ্জায় মরে। ও কি আর আজ গান না গেয়ে থাকতে পারবে? সবাই মোটামুটি চলে আসায় আসর জমল ছাদে। মেয়েরা পুলের পাশের চেয়ারগুলো টেনে বসেছে, ঝুমার দোলনাটাও সেখানেই। আর ছেলেরা মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়েই আড্ডা দিচ্ছে। একসময় খাবার রেডি হয়ে গেলে সবাইকে খাওয়ার জন্য ডাক দেওয়া হয়। মিহরান এক গ্লাস কোক হাতে সার্ভিং টেবিলের পাশেই দাঁড়ানো ছিল। মাহিরা শৈলীকে সাথে করে নিয়ে আসতেই এক কদম আগ বাড়িয়ে আসলো মিহরান। কিছুই করল না আর। ওদেরকে খাবারও এগিয়ে দিল না, কোনো কথাও বলল না, শুধু এগিয়ে আসল। এতেই শৈলীর ষষ্ঠন্দ্রিয় জেগে অস্থির। মিহরানের দিকে তাকানোরও সাহস হল না,
ওত কোনো মতে খাবার নিয়ে মাহিরাকে তাগিদ দিল চলে আসার। মিহরান নিঃশব্দে মুখ বাঁকিয়ে হাসল। মেয়েটা যে এভাবেই রিয়্যাক্ট করবে ও সেটা জানত, আর তাই তো ও এই কাজটা করেছে। মেয়েটাকে ওর কারণে অপ্রস্তুত দেখতে কেন যেন ইদানিং মজা লাগে মিহরানের। খাওয়া দাওয়ার পাট চুকানোর পর সবাই একত্রিত হল পুলের পাশে। গোল করে বসা হল, কেউ চেয়ারে তো কেউ ফ্লোরে। পূর্ণিমা রাত থাকায় চাঁদের কিরণ ছুঁয়ে দিচ্ছে পুলের পানি, যার কারণে চকচক করছে ফিরোজা জল। গল্পের মাঝেই মিহরান হঠাৎ শৈলীর দিকে চায়। রমণী গল্পে মশগুল তার বান্ধবীর সাথে। মনে হচ্ছে যেন গানের কথা তিনি ভুলেই গিয়েছেন। ভুরু জোড়া কুচকায় মিহরান, তারপর হাত ছাড়ে। মাহি। অমনি সবাই চুপ হয়ে যায়। মাহিরা আর শৈলী তাকায় একসাথে। জি ভাইয়া, আমার রুম থেকে মিউজিক সিস্টেমটা নিয়ে আয় তো, গান শুনি, বোরিং লাগছে। শৈলীর মিহরানের বাক্য বুঝতে একটু সময় লাগল না। এই জন্যই যখন মাহিরা ভাইয়ের আদেশ পালন করার জন্য উঠতে নিল তখনই ওর হাত ধরে ফেলে শৈলী। মাহিরা ফিরে তাকাতেই শৈলী ইশারায় গিটারটা দেখাল। মাহিরার বুঝতে সময় লাগল না। মুহূর্তেই হাসি মাখা মুখে মিহরানের দিকে চাইল ও। ভাইয়া, মিউজিক সিস্টেমের কি দরকার যদি আমরা লাইভ মিউজিকের আনন্দ উপভোগ করতে পারি? মিহরান বাঁকা হাসে। শৈলীর দিকে চায়, তবে মুখে কিছু বলে না। ও যা বোঝাতে চেয়েছে এবং যাকে বোঝাতে চেয়েছে সে বুঝে গিয়েছে। চলবে।